হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ দল এই মুহূর্তে কাকে নিবে, কাকে নিবে না, একাদশে কে খেলবে, কে খেলবে না, বা নাজমুল শান্ত, লিটন কুমার দাস এবং সৌম্য সরকারকে কেন বাদ দেওয়া হচ্ছে না, বা তাদেরকে কেন দলের সাথে এখন পর্যন্ত ক্যারি করা হচ্ছে এত বাজে পারফর্ম করার পরেও, এবং বাংলাদেশের পাইপলাইন কেন শক্ত হচ্ছে না। সো এই সামগ্রিক বিষয় নিয়ে আমি কথা বলবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপিরেশন দিবে। সো আমি যদি মূল আলোচনায় ফিরি, যেদিন বাংলাদেশ দলের এই বিশ্বকাপ স্কোরটা ঘোষণা করা হয় সেই দিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন যে আপনারা এই দলটাকে নিয়ে সমালোচনা করেন ঠিক আছে, এবং প্রত্যেকটা জায়গা নিয়ে আপনার সমালোচনা করতে পারেন, বাট আমাকে বলতে হবে যে আমরা কোন প্লেয়ারকে রেখে যাচ্ছি বা কোন প্লেয়ারকে নিলে ভালো হইতো। সেই প্রশ্নটা কিন্তু গাজী আশরাফ হোসেন লিপু করেছিল, বাট সেইখানে যতগুলো সাংবাদিক ছিল তারা কিন্তু এই প্রশ্নের কিন্তু কোনো অ্যান্সারই দিতে পারেনি, কারণ তাদের হাতে কোনো অ্যান্সার নেই। গাজী আশরাফ হোসেন লিপু যে কথাটা বলেছে সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনাকে আমি বুঝিয়ে দিব। একটু ওয়েট করেন, আপনাকে আমি বুঝিয়ে দিব। তার আগে আমি বলি, শান্ত, সৌম্য এবং লিটন কুমার দাস এদেরকে নিয়ে যে এত বেশি সমালোচনা হচ্ছে, এর আগেও কিন্তু অনেক সমালোচনা হয়েছে। রিয়াদকে নিয়ে আমরা এত মাতামাতি করতেছি, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে। আমরা মুশফিককে নিয়ে সমালোচনা করেছি, আমরা তামিমকে নিয়ে সমালোচনা করেছি, অবশ্যই সিনিয়র তামিম ইকবাল খানের কথা বলতেছি আমি। সো বাংলাদেশের যে দর্শক তারা কোন দিক বিবেচনা করে আসলে সমালোচনা করে তারা সেটা নিজেও জানে না। মানে একজন যদি সেটা খারাপ কোনো দিক বের করতে পারে সেই জিনিসটা নিয়ে সবাই মতামত সেখানেই দেবে এবং তার পক্ষে রায় দিবে। বাট এটা তো হচ্ছে সমালোচনা না। আপনি যদি সমালোচনা করেন তাহলে গঠনমূলক একটা সমালোচনা করেন। আপনি এই মুহূর্তে শান্ত, লিটন কুমার দাস এবং সৌম্য সরকারকে বাদ দিলেন কারণ জনগণ চাচ্ছে, তো আপনি বাদ দিয়ে দিলেন। এখন এদের বিকল্প হিসেবে আপনি তিনটা প্লেয়ারের নাম বলেন, যে তিনটা প্লেয়ার হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ দলে ঢোকার জন্য বসে আছে এবং তাদের ফর্ম হচ্ছে রেড হট ফর্ম। মানে তারা হচ্ছে তাদের জীবনের সবচেয়ে ভালো ফর্মে আছে, বা তাদের টি-20 খেলার মতো অ্যাবিলিটি আছে এবং তাদের সেই ইন্টেন্টটা আছে যেটা হচ্ছে টি-20 খেলার মতো। এরকম তিনটা ক্রিকেটারের নাম আপনি বলেন আমারে, যে এই তিনটা প্লেয়ারকে আপনি এদের পরিবর্তে নিতে পারবেন। আপনি কিন্তু চাইলে পারবেন না, কারণ আপনার হাতে কিন্তু ওই রকম অপশনস নেই। এইখানে কিন্তু গাজী আশরাফ হোসেন লিপুর যে প্রশ্নটা, যে আপনি যদি এই দলটাকে নিয়ে সমালোচনা করেন বা একে রেখে ওকে নিচ্ছে আমরা, তাহলে আপনি বলেন যে কাকে রেখে যাচ্ছি আমরা। সো প্রশ্নটা কিন্তু এখানে যে বাংলাদেশের প্লেয়ারদের যে পাইপলাইন সেটা কতটা সমৃদ্ধ, বা পাইপলাইনে কতজন প্লেয়ার আছে। আপনি শান্তকে বাদ দিতে চান, লিটনকে বাদ দিতে চান, সৌম্যকে বাদ দিতে চান। আচ্ছা, লিটনকে আপনি বাদ দিলেন, লিটনের বিকল্প হিসেবে আপনি কাকে নেবেন টি-20 খেলার মতো? রনি তালুকদারকে নেবেন? গত বিপিএলে তার পারফরমেন্স যাচ্ছে তাই অবস্থা ছিল। আপনি নাইম শেখের কথা বলবেন? নাইম শেখ যখন দলে খেলেছে বাংলাদেশ দলে, তখন তাকে নিয়ে যে পরিমাণ সমালোচনা হয়েছে, আমার মনে হয় সবচাইতে বেশি সমালোচনা তাকে নিয়েই হয়েছে। সো তাকে আবার দলে নিয়ে এসে এটা তো আপনারা কেউ পছন্দ করবেন না। আবার ইনামুল বিজয়ের কথা বলেন, সে হচ্ছে ঘরোয়া লিগে 2টা আসরে রান বন্যা বয়ে দিয়েছে, বাট তাকে ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া হয়, বাট তিনি কি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছেন? করতে কিন্তু পারেননি। তামিম ইকবালের কথা বলবেন, তামিম ইকবাল কিন্তু এই হাথর সিং এর আন্ডারে কিন্তু খেলবে না। সো আপনি এদের বিকল্প হিসেবে কাকে চাচ্ছেন? অনেকেই বলতে পারেন যে মেহেদী হাসান মিরাজ আছে, সাইফুদ্দিন আছে। এখন সাইফুদ্দিনের যে রোলটা সেটা হচ্ছে নিচের দিকে। তাকে চাইলে আপনার টপ অর্ডারে খেলাতে পারবেন না, কারণ তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে কখনো টপ অর্ডারে ব্যাটিং করেনি। তার কাজ হচ্ছে স্লগে বল করা এবং স্লগে ব্যাট করা। তিনি হচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার। সো তার দায়িত্ব হচ্ছে এটা, বা তার রোলটা হচ্ছে এটা। আপনি মেহেদী হাসান মিরাজকে মেকশেপ ওপেনার হিসেবে চাচ্ছেন, অনেকেই চাচ্ছে, বাট ওই যে 2023-এর ওয়ার্ল্ড কাপে যখন মেহেদী হাসান মিরাজকে তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে যখন মেহেদী হাসান মিরাজকে মেকশিপ ওপেনার হিসেবে খেলানো হলো, তখন আপনারাই কিন্তু সমালোচনা করেছেন যে একটা ছেলেকে ওপেনার হিসেবে নিয়ে গিয়ে তাকে বসায় রেখে মিরাজকে খেলাচ্ছে, মিরাজ সাকসেসফুল হচ্ছে না। সো মিরাজের যে রোলটা, তার রোলটা হচ্ছে নিচের দিকে। চাইলে আপনি মিরাজকে নিতে পারবেন না। এখন এদের বিকল্প আপনি পাচ্ছেন না, তো যারা আছে তাদের উপরে আস্থা রাখা ছাড়া তো বিসিবির কোনো অপশনস নেই, নির্বাচকদের কোনো অপশনস নেই। যদি বিসিবির পাইপলাইন ভালো থাকতো, তারা যদি প্লেয়ার প্রডিউস করতো, তাহলে আজকে হয়তো এরা কেউ বাদ যাইতো বা ভালো প্লেয়ার দলে আসতো। আপনারা যদি সমালোচনা করেন
তাহলে বিসিবিকে নিয়ে করেন। বিসিবির যে গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যারা, তাদেরকে সমালোচনা করেন। কারণ তারা কেন ভালো প্লেয়ার প্রডিউস করতে পারতেছে না। এখন ভালো প্লেয়ার প্রডিউস করতে হলে আপনাকে বেশি বেশি খেলতে হবে, আর বেশি বেশি খেলার জন্য আপনাকে এক্সট্রা একটা লিগ বানাইতে হবে, বা টি-20 লিগ কিন্তু মাস্ট বি থাকতে হবে। বাট বাংলাদেশের কি ওইরকম অ্যাবিলিটি আছে, বা বাংলাদেশের বোর্ড বিসিবি কি চায় যে একটা টি-20 লিগ আলাদা হবে? একটা প্লেয়ার হাসান মোরাদের কথা বলেন আপনি, হাসান মোরাদ ভালো বল করেছে, বাট তাকে আরেকটা টি-20 টুর্নামেন্ট খেলার জন্য 1 বছর ওয়েট করতে হবে। এখন এই 1 বছরের মধ্যে তার ফর্ম কি থাকবে? বা চাইলে কিন্তু তিনি সেই ফর্মটা এই 1 বছর পরে ক্যারি করতে পারবেন না। সো এই যে আমরা যে আমাদের পুরো ক্রিকেট সিস্টেম যে পুরো যাচ্ছে তাই অবস্থা, এটা নিয়ে সমালোচনা করেন। ক্রিকেটের যে সিস্টেমটা, সেটা কিন্তু খুব বাজেভাবে মিস ইউজ করা হচ্ছে। এত টাকা থাকার পরে, এত ফ্যাসিলিটি থাকার পরেও আমরা প্লেয়ার প্রডিউস করতে পারছি না। বাট অন্য অন্য দেশের লিমিটেড কিছু হচ্ছে, তাদের ফ্যাসিলিটিস আছে, টাকা পয়সা অত নেই, বাট তারা কিন্তু প্লেয়ার প্রডিউস করতে পারে। এটা হচ্ছে দক্ষ সংগঠক যদি থাকে, তাহলে সেখান থেকে দক্ষ কিছু মাথা থেকে ভালো ভালো কিছু বের হবে, তাদের থেকে কিন্তু প্লেয়ার প্রডিউস হবে। বাট রাইট নাও যারা পরিচালকের চেয়ার নিয়ে বসে আছেন, তারা কতটুকু দক্ষ সেটা নিয়ে সমালোচনা করেন। এবং প্লেয়ারদেরকে আপনারা যত সমালোচনাই করেন না কেন, এদের বিকল্প আপনি কাউকে খুঁজে পাবেন না। আপনি চাইলে নুরুল হাসান সোহানকে খেলাতে পারবেন না, কারণ ওকে নিয়ে কিন্তু আপনি নিজেও কিন্তু স্যাটিসফাই হতে পারবেন না। রনি তালুকদারকে দলে নিয়ে আসতে তিনিও ভালো করতে পারবেন না। নাইম শেখকে নিয়ে তো আমি আগেই বললাম, ইনামুল বিজয়কে নিয়ে আমি আগেই বললাম, তামিমকে নিয়েও বললাম। সো আপনি এদের বিকল্প হিসেবে যদি চান, তাহলে বিসিবিকে সমালোচনা করেন, বিসিবিকে বলেন যে আপনারা কেন প্লেয়ার প্রডিউস করতে পারেন না। এখন আপনি চাইলে আন্ডার-19 থেকে একটা প্লেয়ারকে নিয়ে এসে ন্যাশনাল টিমে খেলাতে পারবেন না, সেটা ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা আসরে। এটা কিন্তু কখনোই পসিবল না। সো আমি আবারও বলতেছি, সমালোচনা যদি করতে হয় বিসিবিকে নিয়ে করেন। তারা কেন প্লেয়ার প্রডিউস করতে পারতেছে না, তারা কেন এক্সট্রা একটা লিগ করতে পারতেছে না। যদি একটা এক্সট্রা লিগ থাকতো, তাহলে কিন্তু আজকে প্লেয়ারের যে অবস্থান বা প্লেয়ারদের যে বর্তমান ক্যাপাবিলিটি, সেটা কিন্তু অনেক অংশে বেড়ে যেত এবং তারা কিন্তু আরও ভালো খেলতে পারতো। সো এই হচ্ছে সমগ্র বিষয়।